2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। আচ্ছা, আমি একটা পার্টে যাই। এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি ধরলাম যে কি এককের অঙ্ক দশকের অঙ্কের চেয়ে 3 বেশি। তার মানে আমি যদি দশকের অঙ্ক x বলি, তাহলে এককের অঙ্কটা হবে 3 বেশি, অর্থাৎ x + 3, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে দশকের অঙ্ক আর এটা হচ্ছে এককের অঙ্ক। তাহলে আমাকে বের করতে বলছে সংখ্যাটি কত। তো একটা জিনিস খেয়াল করেন, দুটি অঙ্ক বিশিষ্ট যখন আমরা সংখ্যা বের করি, তো এককের অঙ্ক আমার এটা আর দশকের অঙ্ক এটা। সংখ্যাটা যখন বের করতে হয় নিয়ম অনুযায়ী দশকের অঙ্কের সাথে 10 গুণ করে তারপরে এককের অঙ্কটি যোগ করতে হবে। তার মানে আমি যদি একটু বলি যে কি সংখ্যাটি, ঠিক আছে, আমরা আসলে এখানে মূল সংখ্যা যেটা পাবো, সংখ্যাটি হবে দশকের অঙ্কের সাথে 10 গুণ করতে হবে প্লাস এককের অঙ্কটি পাবো, অর্থাৎ x + 3। তো মূলত আমরা সংখ্যা পাচ্ছি, এটা যদি আমরা যোগ করি 11x + 3। ওকে, তো ওরা বলছে যে কি সংখ্যাটি এইখানে আমার মনে হচ্ছে একটু করে এই বয়শূন্য রটা আমার একটু ভুল হয়েছে। এটা প্রশ্নটি হবে এরকম, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তার মানে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, হ্যাঁ, এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, ঠিক আছে? আমি বলতে পারবো এই সংখ্যাটা সমান দিয়ে লিখতে পারবো, এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয় ছিল আমার এরকম, প্রথম অঙ্ক ছিল এটা, দ্বিতীয় অঙ্ক ছিল এটা, অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ বেশি, অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। আচ্ছা, আমাদের একটু ভুল হচ্ছে, অঙ্কদ্বয়ের সমষ্টি এটা, তার মানে এটাকে 3 গুণ করে তার চেয়ে 4 বেশি হবে। তার মানে আমার এই সংখ্যাটা ওই অঙ্কদ্বয়ের সমষ্টি, তাদের যোগফলে 3 গুণ চেয়ে 4 বেশি, সেই জন্য আমরা 4 যোগ করলাম। এখন আসি আমরা এটা একটু করে আমরা সরল করি। সরল করলে আমরা যেটা দেখতে পাবো 11x + 3 = এখানে হবে আমার 3x + 3x + 9 + 4। তার মানে আমার 11x, খেয়াল করেন 3x মিলে হচ্ছে 6x, সেটা যখন আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে বাম দিকে আনলে সেটা হবে -6x = এখানে 9 4 কত 13 লিখলাম। এরপরে এই 3টাকে যখন ডান পাশে নিয়ে আসবো তখন -3, দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কি 5x = 10 পাচ্ছি। তার মানে x = কত 2 পাবো। ওকে, আমরা যেহেতু x এর মান পেয়ে গেলাম 2, তাহলে আমাকে সংখ্যাটা কত বের করতে বলছে। তাহলে সংখ্যাটা কত, আমরা তো সংখ্যা পেয়েছিলাম একটু করে, আমরা সংখ্যা পেয়েছিলাম আসলে এটাই হচ্ছে আমাদের সংখ্যা, ঠিক না? তো এই সংখ্যার জায়গায় যদি আমি x এর জায়গায় 2 বসাই, তাহলে খেয়াল করেন x এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই 11 × 2 + 3 সমান আমরা পাচ্ছি কত 22 + 3 সমান হচ্ছে 25। ওকে, আমাদের সংখ্যাটি হচ্ছে 25, তার মানে অপশান হচ্ছে গ নাম্বার, এই প্রশ্নের আনসার হবে 25। ওকে, আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কতটি সংখ্যাকে 2 বর্ণের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এটি আসলে বর্ণের চেয়ে এটি 2 অঙ্কের সমষ্টি রূপে প্রকাশ করা যায় 1 থেকে 10-এর মধ্যে। তো এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য, যেহেতু বলেই দিছে 1 থেকে 10-এর মধ্যে, আমরা আসলে 1 থেকে শুরু করব। আমি যদি এভাবে চিন্তা করি, খেয়াল করুন, যদি বলি যে কি প্রথমে হচ্ছে আমি 1² নিলাম, তারপরটা 1² নিলাম, তাহলে দেখেন তো 1² + 1², তার মানে 1 + 1 সমান কত পাচ্ছি 2। এই 2টিকে আমার 1 থেকে 10-এর ভিতরে আছে কিনা, আছে, তাহলে আমরা এটা নিতে পারবো। ওকে, এটা নিতে পারবো আমরা। এরপরে যাচ্ছি আমরা, এবার আসি 1² সাথে 2² নিই। তাহলে 1² সাথে যদি 2² নিব, তার মানে 1² মানে 1, 2² মানে 4 সমান হচ্ছে 5। এটাও কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আছে, সো এটাও আমরা অ্যাকসেপ্ট করব। এর পরবর্তী যদি আমি বলি নেক্সট 1² সাথে 3² যাব আমরা। তো 1² সাথে 3², তার মানে
1 প্লাস 9 সমান 10, এটাও কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আছে। সো এটাকেও আমরা অ্যাকসেপ্ট করব। এরপরে আমি পরবর্তী যদি যাই যে কি 1 স্কোয়ারের সাথে 4 স্কোয়ার যদি নিই, তাহলে খেয়াল করেন 1 প্লাস 16 এটা 15, তার মানে এটা কিন্তু আমার হচ্ছে না। ওকে, এটা আমরা তাহলে আর যাবো না। 4 আমরা 1 স্কোয়ার থেকে 3 স্কোয়ার পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, তার মানে 1-এর পর্ব শেষ। এবার আসি 2 নিয়ে। 2 স্কোয়ারের সাথে 1 স্কোয়ার নিব না, কারণ 2 এর সাথে 1 তো একবার নিয়ে নিচ্ছি, তাই 2 এর সাথে 1 নিব না। 2 এর সাথে আমি 2কে নিচ্ছি, ঠিক আছে। তো 2 এর সাথে 2কে যখন নিব, তাহলে 2 স্কোয়ার মানে 4, আবার 2 স্কোয়ার মানে 4 সমান হচ্ছে 8। এটা কিন্তু আমার 1 থেকে 10-এর মধ্যে আছে। আশা করি এরপরে আমরা পাবো না। তার মানে এরকম আমরা সংখ্যা পাচ্ছি কয়টা? আমরা সংখ্যা পাচ্ছি 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে 1 থেকে 10-এর মধ্যে 4টা সংখ্যা আছে, যাদেরকে দুটি অঙ্কের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তার মানে আমার এই প্রশ্নের আনসার হবে অপশান ক, 4টি হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, যেটি আসলে 30তম বিসিএস পরীক্ষায় আসছে। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? আসো, এখন নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা যদি একটু বের করতে হয়, তাহলে আমাদেরকে আসলে একটু দেখতে হবে হিসাব করে। যদি খাতে ক্যালকুলেটর থাকে তাহলে তো ভালো কথা, অনেক সময় ক্যালকুলেটর আমাদের ব্যবহার করতে দেয় না বিভিন্ন পরীক্ষায়। সো সেক্ষেত্রে নিজের দক্ষতার উপর করতে হবে। এক্ষেত্রে আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে একটু এক্সপার্ট হতে হবে। আমরা একটু হিসাব করে নিব, একটু দেখবেন কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করলে হয়। যেমন ধরেন নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটি ঠিকই আছে, আমি 0.3। পরবর্তী যে সংখ্যাটা আছে 0.3কে রুট ওভার করছে। একটা জিনিস মাথায় রাখবেন, 1-এর নিচে যতগুলো ভগ্নাংশ থাকে, আবারও বলছি 1-এর চেয়ে ছোটো যতগুলো ভগ্নাংশ থাকে, সেই সংখ্যাগুলোকে যখন আমরা বর্গমূল করব, তখন কিন্তু সেই সংখ্যাগুলো আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবেন। আবারও বলছি 0.3 কিন্তু 1-এর চেয়ে ছোটো সংখ্যা, এটাকে বর্গমূল করলে কিন্তু এই সংখ্যাটি আরও বড় হয়ে যাবে। এটা আনুমানিক 0.5-এর মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু আপনাদের সামনে যদি ক্যালকুলেটর থাকে আপনারা একটু ট্রায়াল করে দেখতে পারেন। 0.3কে যখন আমরা বর্গমূল করব, অবশ্যই 0.3 চেয়ে বড় হবে। আমি ধরলাম যে কি 0.5 হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে কি পরবর্তী এই সংখ্যাটা 1/3, 1কে আসলে 3 দ্বারা ভাগ করলে হবে 0.333, এই টাইপের সংখ্যাটা আসবে। এরপর 2কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, দেখুন 5 দ্বারা 2কে ভাগ করলাম, তাহলে যাচ্ছে না, প্রথমে দশমিক দিচ্ছে, এটা শূন্য দিব, তাহলে 4 5 20। এই যে খেয়াল করেন 4 5 20, তার মানে আমাদের 0.4, এটার আনসার পাচ্ছি আমরা 0.4, এটার আনসার পাচ্ছি 0.4। তাহলে খেয়াল করেন আমাদের প্রথমটা হচ্ছে 0.3, তারপরটা হচ্ছে 0.5, তারপরটা হচ্ছে 0.333, তারপরটা হচ্ছে 0.4। এই 4টা সংখ্যার মধ্যে আপাতত দৃষ্টিতে আমার ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি কোনটি? ক নাম্বার, অর্থাৎ 0.3। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে এই 4টা সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ারটা করলাম। ওকে, ঠিক এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেটিও একটু দেখে নিব। সেটা হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? প্রথমে আছে 1/11, তারপর আছে 3/31, তারপর আছে 2/21, তারপর আছে √0.02। ওকে, আমি একটু করে দেখে আসি একটা করে। আমি যদি প্রথমটা এটাকে বলি, করতে পারতেছি, এটার মান হচ্ছে 0.9 ধরলাম। এরপরে যদি আমি এটাতে বলি, মানটা আনুমানিক এটা 0.090 পাচ্ছি। এরপরে যদি বলি যে কি এই প্রশ্নটা 2905, এই টাইপের কিছু একটা পাচ্ছি, কিন্তু এখানে আমার তাহলে আরেকটা ঘর দেখতে হবে, এই অপশনটার মধ্যে আরেকটা ঘর দেখতে হবে কতবার যাচ্ছে। তার মানে 0. এটা আরেকটা 6 আসবে। ওকে, তার মানে আমার এই অপশনটা, এটার মান পাচ্ছি 0.0905, এবং এই মানটা তো অবশ্যই বড় হয়ে যাবে। আমি এটাকে ক্যালকুলেশনে চিন্তা না করলেও হবে। তার মানে আমি আপাত দৃষ্টিতে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে কি এই 3টা সংখ্যার মধ্যে ছোটোকে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট হবে এই যে একমাত্র 0.9। তার মানে আমার এটার অপশন হবে ক নাম্বার 1/11। এটাই হচ্ছে আমার সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, আমরা এরপরে যাচ্ছি। এখানে 3টি সংখ্যা আছে
1.1, 0.01 আর একটা হচ্ছে 0.0011, এই তিনটা সংখ্যার সমষ্টি কত? ওকে, আমরা যদি আবার যোগ করে দিই তাহলে আমার 1 বসে যাবে, তাহলে 1 1, তারপরেরটা হচ্ছে আমার 1 0 1, তারপরটাও 1.1, তার মানে আমার অপশনটা খ নাম্বার অপশনটা, এটাই হচ্ছে আমাদের এই তিনটি সংখ্যার যোগফল। ওকে, আমরা এরপরে একটি মজার প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কি ক এবং খ দুটি সংখ্যা, ক এর হাফ, খ এর 1/3, মানে এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে 3/1 যোগ করলে 45 হয়। আবার খ এর অর্ধেক, ক এর 2/5, 5/2 যোগ করলে হয় 50, তাহলে ক এবং খ এর মান কত? এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, অপশনগুলো একটু করে আমাদেরকে অপশানগুলো ট্রাই করলে আমাদের সুবিধা হবে। যেমন ধরেন প্রথমে বলছে ক এর অর্ধেক, খ এর 3/1, তাহলে এটার আমি যদি অপশান ককে নিয়ে চিন্তা করি, ক এর অর্ধেক হচ্ছে 25 আর এটার 3/1 হচ্ছে 20, তাহলে 25 আর 20 মিলে 45 হচ্ছে। ওকে, প্রথম অপশানটা মানে প্রথম ট্রিক্সটা মিলে যাচ্ছে। আবার দ্বিতীয় ট্রিক্স দেখতে হবে সাথে সাথে। তাহলে খ এর অর্ধেক মানে 30 আর ক এর 5/2, 5 মানে 10, 5/2 মানে 20, তাহলে 30 আর 20 মিলে 50। হ্যাঁ, দ্বিতীয় টেকনিকটাও মিলে গেছে, তার মানে আমার অপশান ক প্রথম শর্ত দুটি মিলছে, তার মানে আমার এই প্রশ্নের আনসার হবে ক নাম্বার প্রশ্ন। এভাবে একটু অপশানগুলো মিলিয়ে দেখলে আমাদের জন্য সুবিধা হবে, তখন আসলে খুব তাড়াতাড়ি প্রশ্ন আনসার করতে পারবো। এই হচ্ছে মূল বিষয়।